হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তো তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকে কী টপিক নিয়ে আমি আলোচনা করতে চলেছি। তো বেসিক্যালি এটা একটা খুব রিয়েল টপিক, যেটা আজকালকার যুগে ছেলেমেয়েরা ফেস করছে, স্টুডেন্টরা ফেস করছে সরকারি চাকরির প্রস্তুতি করার সময়। হয়তো কোনো স্টুডেন্ট প্রিপারেশন স্টার্ট করলো, কিছুদিন যাওয়ার পর, কয়েক মাস হতে পারে, কয়েক বছর হতে পারে, বিভিন্ন কারণে তারা সেই প্রিপারেশন থেকে নিজেদেরকে ড্রপ করে দিচ্ছে। সরকারি চাকরির যে একটা তারা স্বপ্ন দেখেছিল সেটা তারা থামিয়ে দিচ্ছে। সেটা বিভিন্ন কারণ হতে পারে। তো আজকে এই কারণগুলো সম্পর্কেই আমি ডিসকাস করব তোমাদের সাথে, এবং চেষ্টা করব সেগুলোর কিছু কিছু সলিউশন তোমাদেরকে দেওয়ার, যাতে তোমাদেরকে এই প্রিপারেশনটা হঠাৎ করে থামিয়ে দিতে না হয়। কেমন? তো ভিডিওটা ডিটেলসে শুরু করার আগে আমি বলবো ভিডিওটা পুরো দেখো, কোথায় তোমাদের অসুবিধা হচ্ছে সেই জিনিসগুলো বুঝে সেগুলো আমাদেরকে পার্টিকুলারলি যদি তোমাদের কোনো সাজেশন লাগে তাহলে সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাও। আমরা ট্রাই করব প্রপারলি তোমাদেরকে সেই হিসেবে কিন্তু গাইড করতে। কেমন? তো দেখো, সরকারি চাকরি পাওয়াটা লিটারালি বলতে গেলে সবারই একটা স্বপ্ন। যারা অ্যাটলিস্ট প্রিপারেশন স্টার্ট করছে তারা সেই স্বপ্ন দেখেই শুরু করছে যে হ্যাঁ, আমাকে একটা সরকারি চাকরি পেতে হবে। তো সরকারি চাকরি যে একই ধরনের হয় তা তো নয়, বিভিন্ন রকম হতে পারে। কোনো ডিফেন্স লাইনের হতে পারে, লাইক আর্মি, বিএসএফ, সিআইএসএফ, বিভিন্ন কিছু, পুলিশ হতে পারে, ঠিক আছে। আবার ব্যাংকের কোনো চাকরি হতে পারে, স্টেট গভর্নমেন্টের কোনো ক্লারিক্যাল পোস্ট হতে পারে, কোনো অফিসার, ডব্লিউবিসিএস অফিসারের পোস্ট হতে পারে, ঠিক আছে। ঠিক একইভাবে আমি যদি সেন্ট্রালের স্টাফ সিলেকশন কমিশন ধরি, সেক্ষেত্রে সিজিএল, সিএইচএসএল, এমটিএস বা জিডি কনস্টেবল, সিপিও যত পরীক্ষা আছে সেগুলো হতে পারে। বিভিন্ন রকম পরীক্ষা আছে। এবার কেউ কেউ পার্টিকুলারলি একটাকে টার্গেট করে যে না, আমি শুধুমাত্র এটা নিয়েই প্রিপারেশন করব। কেউ কেউ আবার সব কিছু নিয়ে চেষ্টা করতে থাকে, কারণ কোথাও একটা গিয়ে কিছু কিছু জিনিস অদল বদল করলে পরে সিলেবাস মোটামুটি সেম। কারণ ব্যাংকের সিলেবাস হয়তো দেখা যাচ্ছে একটু আলাদা এসএসসির তুলনায়, তো সেই ক্ষেত্রে কিছু ডিফারেন্স আছে, বাট কমন পার্টও রয়েছে প্রচুর। তো দেখো, এবার একটা স্টুডেন্ট একই পরীক্ষার জন্য প্রিপারেশান নেবে, মানে একরকম পরীক্ষার জন্যই প্রিপারেশান নেবে, সেটা শুধুমাত্র পুলিশ বা শুধুমাত্র ব্যাংক বা শুধুমাত্র এসএসসি, নাকি সব কিছুর জন্যই প্রিপারেশান নেবে যাতে একটা যে কোনো চাকরি পাওয়া যায়। তো এটা টোটালি স্টুডেন্টদের চয়েস। এখানে আমার বা আমাদের বা অন্য কারোর কিছু ইন্টারফেয়ার করা আই থিঙ্ক ঠিক নয়। তো নিজের চয়েস, নিজের ক্যাপাবিলিটি, নিজের ইচ্ছে মতো তোমরা চুজ করতেই পারো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমার একটাই কথা, চুজ করার পর মাঝপথে সেটাকে ছেড়ে দিও না, সেটার পিছনে লেগে থাকতে হবে। কেমন? তো এইবার সমস্যাটা কোথায়? যে স্বপ্ন তো দেখে নিলাম চাকরি পাবো, চুজও করে নিলাম যে আমাকে এই চাকরি পেতে হবে, সব কিছু তো ঠিক হয়ে গেল। এইবার সমস্যাটা হচ্ছে তাদের জন্য যারা মনে করছে যে আমি সব রকম চাকরির পরীক্ষা দেব। এবার দেখো, শুধু যে সিলেবাস আলাদা তা তো নয়, সিলেবাস তো আলাদা আছেই। দেখা যাচ্ছে পুলিশের পরীক্ষায় এই সিলেবাস, এসএসসির পরীক্ষায় এই সিলেবাস, বা ব্যাংকের পরীক্ষায় এই সিলেবাস। সিলেবাস কিছু জায়গায় অদল বদল আছে, তার সাথে সাথে পরীক্ষার প্যাটার্নেও কিন্তু বিভিন্ন রকম চেঞ্জেস থাকে। লাইক এসএসসির এক্সামে দেখা যাচ্ছে এই ধরনের প্রশ্ন আসছে, ব্যাংকের এক্সামে এই ধরনের প্রশ্ন আসছে, ঠিক আছে। বা ধরে নাও অন্য আর তুমি যা যাই পরীক্ষা দাও না কেন, এক একটা পরীক্ষায় এক এক রকমের কোয়েশ্চেন আসছে। এবার স্টুডেন্টরা কী করছে? স্টুডেন্টরা তো সিলেবাস কমপ্লিট করে নিল, আমি সব পড়ে নিয়েছি, আমার কমপ্লিট, এবার আমি গিয়ে পারবো, আমাকে জাস্ট পরীক্ষায় প্রশ্ন আসবে, করতে হবে। এক্স্যাক্টলি এখানেই হয়ে যায় ভুল। তো একভাবে হয়তো কিছু স্টুডেন্ট পড়ে এসছে, যখন পরীক্ষার হলে গিয়ে দেখলো, তখন হ্যাঁ জানা জিনিসের মধ্যেই, কিন্তু প্যাটার্নটা বা ট্রেন্ডটা অন্য ধরন। দেখা যাচ্ছে ও পুলিশের প্যাটার্নে পড়ে এবার এমটিএস দিতে এসছে, তো এমটিএসে অন্য ধরনের প্রশ্ন আসছে। বা দেখা যাচ্ছে এসএসসির প্যাটার্নে পড়ে ব্যাংক দিতে গেছে, ব্যাংকে অন্য ধরনের প্রশ্ন আসছে। তো এইগুলো হয়ে যায় তখন সমস্যা। তা আমাদের কি করা উচিত? তুমি সব পরীক্ষার প্রিপারেশান নাও, কোনো আপত্তি নেই, কিন্তু পার্টিকুলারলি পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু আমাদেরকে ভালো করে অ্যানালাইসিস করতে হবে যে কোন পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে। কেমন? তো যেই পরীক্ষা দিতে যাচ্ছ, সেই পরীক্ষা দিতে যাওয়ার আগে, নটকে আমি একদিন আগে বা দুদিন আগে বলছি, কিছু মাসের জন্য, 2-3 মাসের জন্য সেই ধরনের কোয়েশ্চেন প্র্যাকটিস করো, যাতে পরীক্ষায় গিয়ে তোমাকে বেকুব সাজতে না হয়। সেই ধরনের, সেই প্যাটার্নের প্রশ্ন তোমাকে সলভ করতে হবে পরীক্ষার আগে, প্রচুর পরিমাণে মক টেস্ট দিতে হবে। কেমন? মক টেস্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস এই ক্ষেত্রে। তো তোমাকে প্রচুর সেই লেভেলের পড়াশুনো করতে হবে যে যেই পরীক্ষা আমি দেব, সেই পরীক্ষা কী কী ধরনের, ম্যাথের থেকে কী কী ধরনের প্রশ্ন আসছে লাস্ট 3 বছর 4 বছরে, জিএস
রিজনিং বা জিআই, সেখান থেকে কী কী ধরনের প্রশ্ন আছে সেই লেভেলের আমাদেরকে পড়াশুনো করতে হবে, আমাদেরকে ডাইনামিক হতে হবে। কারণ প্রত্যেকটা পরীক্ষা ওই গদবাঁধা আগের নিয়মে 10 বছর 15 বছর পুরনো নিয়মে কিন্তু পরীক্ষা হয় না। প্রত্যেক বছর কিন্তু লেভেল বাড়ছে পরীক্ষার। তো প্রত্যেক বছর যদি লেভেল বাড়ে আমাদেরকেও সেই লেভেলে নিয়ে যেতে হবে কিন্তু চাকরিটা পাওয়ার জন্য। তাহলে এটা কি আমরা আদৌ করতে পারবো নাকি পারবো না? অবশ্যই পারবো, নিশ্চয়ই পারবো, কেন পারবো না? ঠিক আছে, তো তোমরা যদি মনে করো যে তোমরা প্যাটার্ন বুঝতে পারছো না, তাহলে তোমাদের একটা কাউকে ফলো করতে হবে। সেটা তোমার বাড়ির কোনো গার্জিয়ান হতে পারে যে এই সম্পর্কে তার কাছে অনেক নলেজ আছে, ডিটেলস আছে। তোমার কোনো ইউটিউব চ্যানেল হতে পারে যাকে তুমি ফলো করতে চাইছো বা করছো, সেখানে তুমি এক্সাম ডিটেলসগুলো সম্পর্কে জানো যে পরীক্ষায় কী কী চ্যাপ্টার আসছে, কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আসছে। সেটা কোনো কোচিং ইনস্টিটিউট হতে পারে, সেটা কোনো তোমার পার্টিকুলারলি একটা আলাদা স্যার হতে পারে, সেটা অনলাইন হোক চাই অফলাইন হোক। যদি মনে করছো তুমি নিজে সেটা করতে পারছো না, তাহলে কাউকে একটা ফলো করো। তোমার যা যা মনে ডাউট আছে সেগুলো খাতায় নোট ডাউন করো, যে এই পরীক্ষাটা কোন সময় হয়, কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন বেশি আসে। তুমি দেখো, লিস্ট দেখো, আগের 4 বছরে এই চ্যাপ্টারগুলো থেকে এতটা করে প্রশ্ন এসছে, তাহলে তার মানে এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, এটা আমাকে ভালো করে করতে হবে। তো এই রকমভাবে তোমাদেরকে অ্যানালাইসিস করতে হবে পরীক্ষা, তারপর পরীক্ষা দিতে যেতে হবে, দেখবে অনেকটা ইজি লাগছে। দেখো, পড়াশুনো নিয়ে আমি বেশি কিছু বলবো না, কারণ পড়াশুনো এক একজন এক এক রকমভাবে পড়ে। কারোর 2 ঘন্টা পড়লে হয়ে যাচ্ছে, কারো হয়তো সেই 2 ঘন্টার পড়াটাই 8 ঘন্টা ধরে করতে হচ্ছে। তারপর তোমরা কি করছো না করছো, তোমাদের ফ্রি টাইম কখন আছে না আছে, এটা টোটালি তোমাদের উপর। তবে হ্যাঁ, তোমাদেরকে প্ল্যান এবং রুটিন করে করতে হবে সব কিছু। যে হঠাৎ এখন মনে হলো আমি বসে পড়ি, আধ ঘন্টা পড়বো, তারপর আবার একটু ঘুরে আসবো বাইরে, বা মার সাথে একটু গল্প করে নেব, তারপর আবার 1.5 ঘন্টা পড়বো, কালকে ধরো পড়তে বসলাম না, আবার পরশু দিন একটু বসবো, আবার 2 দিন পরে পড়তে বসবো। এই রকম জিনিস করলে খুব ডিফিকাল্ট, এই রকম জিনিস করলে খুব ডিফিকাল্ট। হয়তো দেখা যাচ্ছে যেটা 1 বছর বা 2 বছরে করা সম্ভব, সেইটা তোমার এইভাবে চলতে থাকলে 3 বছর 4 বছর 5 বছরেও হবে কিনা সন্দেহ। এবং 5 বছর ধৈর্য ধরে মুখ বুজে এই একই জায়গায় পড়ে থাকা কি আদৌ সম্ভব? তখন তোমাদের হারিয়ে যাবে ধৈর্য, তখন তোমাদের আর মাথা কাজ করবে না যে তাহলে হয়তো আমার আর চাকরিটা হবে না, আমি হয়তো তাহলে পারবো না, আমি ব্যর্থ হলাম। তখন তোমরা এদিক ওদিক বিভিন্ন একটা প্রাইভেট চাকরি খোঁজার চেষ্টা করবে, তাই না? তখন তোমরা একটা ছোটোখাটো নতুন ব্যবসা শুরু করার চেষ্টা করবে। কোনো কাজ ছোট নয়, আমি সেই জায়গাতে আমি যাচ্ছি না। সব কাজ ভালো, একটা ব্যবসা করো, একটা প্রাইভেট চাকরি করো, যা করো সব কিছু ভালো, কিচ্ছু খারাপ নয়। কাউকে এখানে ছোট করার কোনো প্রশ্ন নেই। আমার বক্তব্য, যেই স্বপ্নটা তুমি নিজে দেখা শুরু করেছিলে আজ থেকে 2 বছর বা 4 বছর আগে, সেই স্বপ্নটা তুমি কেন থামিয়ে দিলে? সেই স্বপ্নটা পূরণ করতে গিয়ে কোথায় কোথায় তোমার গাফিলতি আসলো, তাই না? সেই জায়গাগুলোকে আমাদের রেকটিফাই করতে হবে, সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে হবে, যাতে আমি নিজেকে কখনো এইটা বলতে না পারি যে আমি চেষ্টাই করিনি। আমি চেষ্টা করেছি, আমি সম্পূর্ণ চেষ্টা করেছি। আর এই সম্পূর্ণ চেষ্টাটা যদি তোমার থাকে, তাহলে 1 বছরে না হোক 3 বছর পরে হলেও তুমি পাবে। কারণ সরকারি চাকরি যে সবার ফার্স্ট অ্যাটেম্পটেই হয়ে যায় তা নয়, এটা তোমাকে বুঝতে হবে, এটা তোমাকে জানতে হবে। 8টা 10টা 15টা 20টা 25টা অ্যাটেম্প্ট লাগুক, এরকম প্রচুর এক্সাম্পল আমাদের সোসাইটিতে আছে যারা 30 নম্বর পরীক্ষা 50 নম্বর পরীক্ষা তারপরে গিয়ে একটা সরকারি চাকরি পাচ্ছে, কিন্তু যখন পাচ্ছে একের পর এক একের পর এক একের পর এক পেয়েই যাচ্ছে। এই ক্ষেত্রে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে রাখি, আমাদের আইবিটি ইনস্টিটিউটেই একটা স্টুডেন্ট ছিল, ছেলেটির বয়স হচ্ছে 26 বছর, ঠিক আছে? সে এলআইসিতে চাকরি পেল। তো তার মনে হলো সে সামহাউ এলআইসিতে জয়েন করবে না, তো সে ঠিক করলো সে ব্যাংকের কোনো একটা কিছুতে জয়েন করবে। তো ব্যাংকের চাকরির পরীক্ষা দিচ্ছে, প্রিলিমস সব ক্লিয়ার হচ্ছে বা মেন্স ক্লিয়ার হচ্ছে না, কোনো পরীক্ষায় হয়তো প্রিলিমস আটকে যাচ্ছে, কিন্তু তবু সে হাল ছাড়েনি। তার জিদ ছিল যে সে একটা না একটা চাকরি ব্যাংকে পাবেই। এবং এই বছর বহু প্রিলিমস পাস করে মেন্স ফেল করার পর বা প্রিলিমস ফেল করার পর ফাইনালি কিন্তু সে আইবিপিএস ক্লার্কে চাকরি পেয়েছে। তো এই যে একটা জিদ তার মধ্যে ছিল যে আমাকে পেতে হবে, এই জিদটা তোমাদের মধ্যেও লাগবে। সেটা যে কোনো ধরনের বাধা, যে কোনো ধরনের ফেইলিয়ার যেন তোমাদের না থামিয়ে দেয়, সেটা তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। কেমন? এইবার দেখো, আরও একটা যেটা সমস্যা আছে সেটা হচ্ছে কারোর মনে হয় যে আমি ম্যাথে উইক, কারণ মনে হয় আমি ইংলিশে উইক। দেখো, সরকারি চাকরি এমন একটা জিনিস যেখানে তোমার সব কিছুই
আসে, ম্যাথ, ইংলিশ, রিজনিং, জিকে সব কিছুই তোমাকে পড়তে হবে, কিন্তু সবকটাতেই যে তোমাকে বেস্টই হতে হবে, সবকটাই তোমাকে ভালোভাবে পারতে হবে তার কোনো মানে নেই। সবার সব কিছু ভালো হয় না। তোমাকে পেতে হবে কি? চাকরি। তোমাকে কাট অফ ক্লিয়ার করতে হবে। তো তুমি ট্রেন্ড দেখো, তুমি ভ্যাকেন্সি দেখো, কত ভ্যাকেন্সি এসছে, কী রকমের কাট অফ যায়, কী লেভেলের কোয়েশ্চেন হয়, সেই হিসেবে মোর অর লেস একটা আশেপাশে কাট অফ কিন্তু সব পরীক্ষার জন্য আমরা প্রেডিক্ট করতে পারি যে হ্যাঁ এই পরীক্ষায় 100-তে 65 থেকে 75-এর মধ্যে কাট অফ যাবে। এবার সেইখানে এই সাবজেক্ট থেকে এই নম্বরের প্রশ্ন আসে, তাহলে দেখা যাচ্ছে আমার ম্যাথটা উইক। তাহলে আমার যদি ম্যাথ উইক হয় তার মানে আমাকে বাকিগুলোতে বেশি করে নাম্বার স্কোর করতে হবে। তাহলে তুমি বাকিগুলোর উপরে বেশি ফোকাস করো যাতে ওখান থেকে ম্যাক্সিমাম নাম্বারটা তোমার তুলে আনা যায়। এবার ম্যাথ উইক মানে যে আমি ম্যাথ একদম কিচ্ছু পারি না বা কিছুই করবো না সেটা করলে তো হবে না। ওই ম্যাথের মধ্যে যেই পার্টগুলো তুলনামূলক ইজি, যেগুলো করতে তোমার ভালো লাগছে, সেইগুলোকে তুমি চুজ করো এবং ওই চ্যাপ্টারগুলো পুরো কমপ্লিট করো, যেন ওই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন যদি আসে তাহলে সেগুলো যাতে আমি অ্যাটলিস্ট অ্যাটেম্প্ট করে নাম্বার নিয়েই আসতে পারি, সেখান থেকে যেন আমার কোনো নাম্বার মিস না হয়। তো তোমাকে এইভাবে ম্যাথের উইকনেসটা বাকি সাবজেক্টগুলো দিয়ে কভার করতে হবে। এটা আমি ম্যাথের ক্ষেত্রে বললাম, কারো সেম জিনিস ইংলিশের ক্ষেত্রে হতে পারে। তুমি যদি ইংলিশে উইক হও তাহলে তোমার ম্যাথ, রিজনিং, জিএস থেকে বেশি করে বা বেটার স্কোর করতে হবে, তাই না? তো এইভাবে আগে নিজেকে জাজ করো যে পরীক্ষায় এই জিনিস আসে, আমি এই জিনিসগুলো পারি, আমি এই জিনিসগুলো পারি না। তাহলে এই যে যেইটা আমি পারি না বা আমি করতে চাইছি না সেটা আমাকে কিন্তু বাকি জায়গা থেকে মেক আপ করতে হবে, না হলে কিন্তু সেই গ্যাপটা পূরণ হবে না। এবার তুমি যদি মনে করো যে না আমি যেটা পারি না সেটা আমার জিদ, আমি পুরোটা পারবো, আমি পুরোটা শিখবো জিরো লেভেল থেকে, তাহলে তো খুব ভালো, সেটা তোমরা করতেই পারো, অলওয়েজ ওয়েলকাম। একটা সরকারি চাকরির প্রিপারেশন নিতে গেলে তোমাকে জিরো থেকে স্টার্ট করতে হবে, রুটিন বানিয়ে পড়তে হবে যে রোজ সকাল থেকে দেখা যাচ্ছে রোজ 9টা থেকে আমি 11টা পর্যন্ত পড়লাম, তারপর টিফিন করলাম, আধ ঘন্টা রেস্ট নিলাম, তারপরে আবার 1 ঘন্টা পড়লাম, তারপর দুপুরের স্নান, খাওয়া দাওয়া, তারপর একটু মোবাইলে গান শুনলাম বা একটু ফেসবুক করলাম। করো, সব কিছু দরকার লাইফে, শুধুমাত্র যে পড়াশুনোই করে যেতে বলছি তা না, সব কিছু দরকার। আধ ঘন্টা ফেসবুক করো, আধ ঘন্টা ইউটিউব দেখো, এইগুলো হচ্ছে তুমি গ্যাপে করো। আধ ঘন্টার জন্য ঘুরতে বেরো বন্ধুদের সাথে, কিন্তু সবকটাই লিমিটের মধ্যে রাখো, কোনোটা যেন আনলিমিটেড না হয়ে যায়। কেমন? পড়াশুনোটাকে যেন তো পড়াশুনোর জায়গায় রাখা যায়। 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমাচ্ছ, বাকি যে 16 ঘন্টাই তোমাকে পড়তে হবে তা তো বলছি না, তাই না? ওই 16 ঘন্টার মধ্যে তুমি 8 ঘন্টা পড়ো দিনে, বাকি 8 ঘন্টা তুমি খাও, স্নান করো, টিফিন করো, বন্ধুদের সাথে আড্ডা মারো, ফেসবুক করো, ইউটিউব করো, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। কেউ যদি মনে করো 12 ঘন্টা সেই পড়া ইউটিলাইজ করবে, করো, কোনো আপত্তি নেই। কেউ মনে করো যদি 15 ঘন্টা পড়বে, পড়ো, কোনো আপত্তি নেই। যে যত বেশি পড়বে সে তত বেশি চাকরি পাবে তাড়াতাড়ি। আর আরেকটা কথা সবসময় মনে রাখবে যে সরকারি চাকরি পাবো মানে আমাকে সব কিছু পড়ে নিতে হবে তা নয়, এটা সব থেকে বড় জিনিস। আলটিমেটলি তুমি সব পড়ে নিলে কিন্তু সব জায়গা থেকে প্রশ্নই আসছে না, সেটা করলে হবে? তাহলে এই যে তুমি সব পড়লে তোমার টাইম ওয়েস্ট হলো। তোমাকে ট্রেন্ড বুঝতে হবে যে কোন কোন জায়গা থেকে আমার প্রশ্ন আসে, বা কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসলে আমি প্রশ্নগুলোকে অ্যাটেম্প্ট করতে পারবো, বা কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসলে পরে সেগুলো আমার পক্ষে ওই টাইমের মধ্যে করা সম্ভব। তাহলে সেই হিসেবে তোমাকে প্রিপারেশন নিতে হবে। এটা অনেকের সমস্যা। আমি পার্টিকুলারলি একটা ইনস্টিটিউটে পড়াই, সেখানে স্টুডেন্টদের সাথে আমি কথা বলে যা বুঝেছি, অনেকের মধ্যে এই ধারণাটাই থাকে না যে আমার এই জিনিস পড়া উচিত। তাদেরকে আমি আমার সাধ্যমতো গাইড করার চেষ্টা করি যে না, তোমার পরীক্ষার যা টাইম স্লট, তুমি দেখা যাচ্ছে এই জিনিস অ্যাটেম্পটই করতে পারছো না, বা কাট অফ ক্লিয়ার করতে গেলে এই জিনিসটা অ্যাটেম্প্ট করার তোমার দরকারই নেই। হ্যাঁ, পরীক্ষায় হয়তো প্রশ্ন আসছে, তাহলে যেই জিনিসটা তুমি অ্যাটেম্প্ট করতেই পারবে না টাইমের জন্য, বা কাট অফ ক্লিয়ার তুমি অন্য কোয়েশ্চেন, ইজি কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করে তুমি কাট অফ ক্লিয়ার করে যেতে পারবে, তাহলে তুমি এই কঠিন জিনিসগুলোর পিছনে কেন টাইম ওয়েস্ট করছো? প্র্যাকটিস করো। আর অনেকেই ভাবো কোথাও একটা পড়তে গেলাম, উইকলি আমি 8 ঘন্টা 10 ঘন্টা ক্লাস করলাম, ব্যাস আমি তো ইনস্টিটিউটে পড়ছি, আমি ইউটিউব চ্যানেলের ভিডিও নোট বানাচ্ছি, আমার পড়াশুনো হয়ে গেল, এবার আমি ডাইরেক্ট পরীক্ষা দিতে যাবো আর চাকরি পেয়ে যাব। পুরোপুরি ভুল ধারণায় আছে তারা। প্র্যাকটিস করতে লাগবে। একটা প্রশ্ন তুমি পারো, ভেরি গুড, আমি জানি আমি পারি, পরীক্ষায় গেলাম, সেই প্রশ্নটা তোমার করতে 1 মিনিট টাইম লাগলো, তোমার পাশের জন সেই প্রশ্নটাই 20 সেকেন্ডে করে দিল, তুমি কিন্তু চাকরিটা পাবে না, ও চাকরিটা পাবে। ঠিক আছে? প্রশ্ন পারাটা বড় কথা নয়, কত কম সময়ে কারা পারছে সেটা বড় কথা।
আর চাকরিটা তারাই পাচ্ছে। তাহলে এই যে 1 মিনিট তোমার সময় লাগলো, 20 সেকেন্ড তোমার পাশের জনের সময় লাগলো, ও 20 সেকেন্ডে কী করে করলো? কারণ ও প্র্যাকটিস করেছে। ওই একই প্রশ্ন তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, একই ধরনের প্রশ্ন, যাতে তোমার টার্গেট এরকম রাখতে হবে যেটা আমি আগের দিন 1 মিনিট লেগেছে সেটা আজকে আমাকে 50 সেকেন্ডে করতে হবে, আগের দিন যেটা 50 সেকেন্ড লেগেছে আজকে সেটা আমাকে 40 সেকেন্ডে করতে হবে, যদি 40 সেকেন্ড লেগে থাকে তাহলে আমাকে সেটা 20 সেকেন্ডে আনতে হবে। এইভাবে তোমাদের টার্গেট সেট করতে হবে, টাইমার দিয়ে পড়তে হবে। মোবাইল তো আছে, মোবাইলে টাইমার অন করো, করে প্র্যাকটিস করো, কোনো সমস্যা নেই। তো ডিফিকাল্টিস অনেক আছে, এবার সবার যে সেম ডিফিকাল্টিস তা নয়। আমি অনেক কিছু বলছি তোমাদেরকে, আমি তোমাদেরকে অনেক কিছু বলছি, কিন্তু সবার যে ডিফিকাল্টিস সেম বা সবাই সব ডিফিকাল্টিস নিয়ে রয়েছে তা নয়। আমি যে কথাগুলো বললাম এগুলো এক একজনের জন্য এক একটা হয়তো সমস্যা হচ্ছে, তো কার কী সমস্যা হচ্ছে সেটা আমাদেরকে কমেন্টে জানাও, সেই হিসেবে আমি তোমাদেরকে কিন্তু গাইড করব। এবার ধৈর্য, ধুর আমার দ্বারা হবে না, পেশেন্স নেই, ছেড়ে দিচ্ছ হাল। 1 বছর প্রিপারেশন নেওয়ার পর কেন? তুমি 1 বছর প্রিপেয়ার নিয়ে কতটা এগিয়ে এসছো বলো তো? তুমি এই লেভেলে ছিলে, তুমি এই লেভেলে চলে এসছো, তোমাকে যেতে হবে এখানে, আর তুমি এগুলোইতে তুমি পৌঁছে যেতে পারবে। তাহলে নিজের উপর ভরসা রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, নিশ্চয়ই পারবে, তাই না? তাহলে এই যে সমস্যাগুলো আমি বললাম, লাইক এক্সাম প্যাটার্ন বুঝতে না পারা, অ্যাকচুয়াল কীভাবে প্রিপারেশন নেওয়া দরকার সেগুলো জানতে না পারা, ঠিক আছে? যারা হয়তো ডিফেন্স লাইন বা পুলিশের জন্য চেষ্টা করছো তাদের হয়তো ফিজিক্যালি দৌড়ানো সেই জায়গাটায় গিয়ে বা হাইট ওয়েটের জায়গায় গিয়ে আটকে যাচ্ছ, তবুও সবাই কি আর কি প্রিপারেশন থামিয়ে দিচ্ছে? সেটা কিন্তু আমি একবারও বলছি না। যুদ্ধ চালিয়ে যাচ্ছে, 20 বছর বয়স থেকে শুরু করলো, 27 বছর বয়সে গিয়ে চাকরি পাচ্ছে। তাহলে এই যে 7 বছরের একটা ক্রিটিক্যাল জার্নি, এটা শুধু সেই জানে আর তার পরিবারই জানে, তাই না? তো আমাদেরকে কিন্তু হাল ছাড়লে চলবে না, লড়ে যেতে হবে। ঠিক তারা যেরকম 8 বছর 10 বছর 7 বছর প্র্যাকটিস করার পর তারপরে চাকরি পাচ্ছে, তাহলে আমরা কেন 1 বছর 2 বছরে থেমে যাব? কেন আমরা সেই ধৈর্যটা রাখবো না? সময় দিলে পরে, ধৈর্য রাখলে পরে নিশ্চয়ই হবে। আর সরকারি চাকরি ধৈর্যরই পরীক্ষা করে, কারণ সবার পক্ষে 100% লোকের পক্ষে প্রথম অ্যাটেম্পটে সরকারি চাকরি পাওয়া সম্ভব না। তোমার 1-2 বছর লেগে যাবে জিনিসটা বুঝতে, যে কিভাবে পরীক্ষা হচ্ছে, কী টাইপের প্রশ্ন আসছে, কিভাবে অ্যাটেম্প্ট করলে আমরা সব করতে পারবো, এই জিনিসগুলো বুঝতেই তোমার প্রচুর সময় লেগে যাবে। তাহলে যত বেশি পারবে প্র্যাকটিস করো, যা যা সমস্যা ফেস করবে আমাদেরকে জানাও কমেন্ট সেকশানে, আমরা সমস্তভাবে তোমাদেরকে গাইড করব। কেমন? সব থেকে আরেকটা যেটা বড় সমস্যা আমাদের সোসাইটিতে, সেটা হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইসিস। সবার পক্ষে সম্ভব হয় না যে 8 বছর 10 বছর ধরে আমি সরকারি চাকরির প্রিপারেশনই শুধু নিয়ে যাব। অব্লিগেশনস রয়েছে, ফ্যামিলিকে দেখতে হবে, বাবাকে হেল্প করতে হবে, মাকে হেল্প করতে হবে, বুঝি। তো সেই জায়গায় গিয়ে 1 বছর 2 বছর প্রিপারেশন নেওয়ার পরেও তাকে বেরিয়ে আসতে হয়, তাকে ঢুকে যেতে হয় একটা শপিং মলের কোনো কাজে বা একটা ফিনান্সিয়াল কোম্পানির কোনো রিলেশনশিপ অফিসার বা ম্যানেজারের পোস্টে, বুঝি। করতে হয় একটা কোনো প্রাইভেট কোম্পানিতে সেক্টর 5-এ গিয়ে কাজ, সব বুঝি। কিন্তু দেখো, কিছু পরীক্ষা এরকমও আছে যেগুলো কম পড়ে, সিলেবাস তুলনামূলক ছোট, সেগুলো কম পড়ে চাকরি করতে করতে ছুটির সময়ে, ছুটির দিনগুলোতে বাড়িতে ফিরে অল্প অল্প করে পড়েও তুমি ক্লিয়ার করতে পারো। তো সেই ভরসাটা রাখো নিজের উপর, সেই জেদটা আনো নিজের মধ্যে যে না, আমি পারবো, আমাকে করতে হবে। হ্যাঁ, হয়তো সারাদিন পড়লে যেটা তুমি 2 বছরে করতে পারতে, চাকরি করে করতে গেলে সেটা তোমার 3 বছর 3.5 বছর টাইম লেগে যাবে। কিন্তু এটা নয় যে হবে না, সমস্ত কিছু সম্ভব। তোমাকে নির্দিষ্ট প্ল্যান করতে হবে যে পরীক্ষায় এই এই জিনিসগুলো আসে, অ্যানালাইসিস করতে হবে। আমি সব পড়বো না, তখন তুমি সব করতে পারবে না। তোমাকে কাট অফ ক্লিয়ার করার প্ল্যান রাখতে হবে নিজেকে, নিজের মধ্যে, যে এই জিনিসগুলো এইভাবে পড়লে পরে আমি কাট অফ ক্লিয়ার করবো। সেই প্ল্যান বানাও, সেই রুটিন বানাও, সেই হিসেবে পড়ো, নিশ্চয়ই পারবে। থেমে থাকলে হবে না, পিছিয়ে পড়লে হবে না। জীবন জীবনের মতো চলতে থাকবে, আমাদের কিন্তু প্রিপারেশনটাকেও থামালে চলবে না, সেইভাবে এগিয়ে যেতে হবে। তাহলে আলটিমেটলি আমি যা বললাম এতক্ষণ ধরে, সেটা যদি আমি শর্টে বলতে চাই তোমাদেরকে, আমাদের কি কি সমস্যা হয়। আমরা কোয়েশ্চেন প্যাটার্ন বুঝতে পারি না, কীভাবে পড়বো এই সমুদ্রের মধ্যে সেটা বুঝতে পারি না, কীভাবে পড়বো সেটা বুঝতে পারি না। ফিনান্সিয়াল ক্রাইসিস, কোনো সাবজেক্টে উইকনেস, আমি তো কিছু অঙ্ক পারিই না, তাহলে আমার পক্ষে চাকরি পাওয়া সম্ভব না। এই সব সমস্যার সমাধান নিজেকে আগে শান্ত করো,
কারোর সাথে তোমার প্রবলেমগুলো ডিসকাস করো, পারলে আমাদেরকে জানাও কমেন্ট করে, আমরা তোমাদেরকে গাইড করব, কোনো সমস্যা নেই। কিন্তু চাকরি তোমাকে পেতেই হবে, সেটা আজকে হোক চাই 7 বছর পরে হোক, হাল ছেড়ো না। চলো দেখা হবে আবার পরের ভিডিওতে।